ক্যাটারিংয়ের কাজ ছেড়ে যখন বাড়ি ফিরছিলাম, তখন কিছু ব্যক্তি আমার বাবা মাকে মেরে জ্যান্ত জ্বালিয়ে দেয়। সেই পরিপ্রেক্ষিতে আমি কাকদ্বীপ থানায় 14ই মে, আমি এই কাকদ্বীপ থানায় ঠিক আমি যেই পজিশনে দাঁড়িয়ে আছি, 14ই মেতে আমি ঠিক এই সময় 10:30 11টার দিকে আমি কাকদ্বীপ থানায় এসেছিলাম। কাকদ্বীপ থানায় ঢোকার পরে কাকদ্বীপ থানার অফিসার আমাকে 2.5 ঘন্টা বসিয়ে রাখে। আমি লেটার অফ কমপ্লেন আমি এনেছিলাম, ওখানে কমপ্লেনটা দিয়েছিলাম। তৎকালীন আয়ও যিনি ছিলেন সেখানে বলছেন যে আমরা এখন ব্যস্ত আছি ইলেকশানে, আমরা পরে আসবেন। সে অনুযায়ী আমি 2.5 ঘন্টা বসে আছি। 2.5 ঘন্টা পরে পুলিশ ডাকলেন, ডেকে বলছেন যে কি হয়েছে বলো। আমি বললাম স্যার আমার বাবা মাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, কয়েকজনের বিরুদ্ধে আমি কমপ্লেন করেছি, সেটা একটু যদি আপনি কমপ্লেনটা নেন তাহলে ভালো হয়। বলে আমরা এখন ব্যস্ত আছি, পরে আসবে। ঠিক এই কাকদ্বীপ থানায় আজকের 8 বছর পরে সেই কাকদ্বীপ থানায় আমি আবার এসেছি। আমার যে কমপ্লেনটা করেছিলাম সেই 14ই মে, সেটা আজকের ইমপ্লিমেন্ট হচ্ছে এত বছর পরে। গতকাল কি মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার পর কি এই ইমপ্লিমেন্টটা হলো? দেখুন, গতকাল আমরা গেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। সেখানে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে আমরা দেখছি, এটা ব্যবস্থা নেব। এবারে সেই সূত্রে আমরা যেহেতু মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট আমরা কথা ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল কেবলমাত্র আমাদের সিপিআইএমে মীনাক্ষী এবং রানাদার সূত্রে মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল। সেই সূত্রে আমরা গেছিলাম। মুখ্যমন্ত্রী আমাদের কাছে 3টে পরিবার গেছিলেন, যেমন আনিস খানের বাবা, আমি এবং তামান্নার মা, 3 জন মিলে গেছিলাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। উনি ইন্ডিভিজুয়াল প্রত্যেকের বক্তব্য শুনলেন। শোনার পরে উনি বললেন ঠিক আছে, আমরা আগের সরকার যা হয়েছে আমরা এটা নিরপেক্ষ একটা তদন্ত করব। সেই সূত্রে উনি সঙ্গে সঙ্গে ডিজি সাহেবকে ফোন করলেন। ডিজি সাহেবও শুনলেন। শোনার পরে উনি বললেন যে 7টার দিকে আসুন আমার এখানে। তো আমরা 7টার দিকে আমরা গেছিলাম ডিজি সাহেবের অফিসে, আমরা দেখা করলাম। ওনার কাছে বললাম যে বক্তব্যগুলো হয়েছে সেটা উনি শুনলেন এবং শুনলাম। তারপরে প্রকৃতি আমি জানলাম যে এখানে 10 জন অ্যারেস্ট করেছে, যাদের বিরুদ্ধে আমি কমপ্লেন করছেন। তাই এটা ইমপ্লিমেন্ট হচ্ছে আজকের। এই যে 2000 যখন ঘটনা ঘটেছিল সেই সময় বডি পাওয়াটাও তো আপনাদের কাছে খুব দেখুন, সেই সময় বলতে গেলে যখন 14ই মে যেদিনকার আমি এই থানায় এসেছিলাম, এমনিতে আমার বাবা মাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তারপরে আমি থানায় এসেছিলাম যাতে অ্যাটলিস্ট যারা এর সঙ্গে জড়িত আছে তারা যেন সাজা পায়। আমি সেই জন্যে থানায় আসা, এবং সেখানে থানা থেকে আমার কোনো কমপ্লেন না নিয়ে আমাকে থানা থেকে চলে যেতে বলে, আমি চলে যাই। তার পরবর্তী ক্ষেত্রে আমার বাবা মা যেহেতু মারা গেছে, সেই বাবা মার দেহটা যাতে অ্যাটলিস্ট ইনভেস্টিগেশন ঠিকভাবে হয় এবং পোস্টমর্টমটা যাতে ঠিকভাবে হয়, সেই জন্যে আমরা বলেছিলাম পোস্টমর্টমটা যেন নিরপেক্ষভাবে হয়। সেই জন্য আমাদের কথাটাও শোনেন এবং সেই পোস্টমর্টমটা করা হয় ক্যালকাটা পুলিশ মর্গে। যখন 5 দিন পরে আমার বাবা মার দেহটা পোস্টমর্টম হচ্ছে, তখন পোস্টমর্টম করার সময় আমাকে বলা হয় যে বডিটা সঙ্গে সঙ্গে হ্যান্ডওভার করবে, এবং সেই সূত্রে আমি হ্যান্ডওভার করে আমি সঙ্গে সঙ্গে বাবা মার দেহটা পুড়িয়ে দেবো। কারণ মাংসপিণ্ড দুটো পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, 2টো মাংসপিণ্ড আছে, সেটাও আমার সৎকার করতে হবে। তার জন্য আমি তাড়াহুড়ো করছি যাতে অ্যাটলিস্ট পোস্টমর্টমটা ঠিকভাবে হয়ে আমি বাবা মার সৎকার কাজটা করতে পারি। কিন্তু তৎকালীন ক্যালকাটা পুলিশ মর্গে আমি যখন গেছিলাম, তখন আমাকে বলেছিল 5টার দিকে বডিটা তুলে দেওয়া হবে। কিন্তু আমি সেইটাই সারাদিন আমি সেখানে বসেছিলাম, কিন্তু আমাকে কোনোভাবে বডিটা হ্যান্ডওভার করা হয়নি। তার পরিপ্রেক্ষিতে আমি প্রথম সন্তান যার বাবা মার দেহ সৎকারের জন্যে আমি হাইকোর্টে মামলা ফাইল করেছিলাম। এখন এই পরিস্থিতিতে ক্যালকাটা হাইকোর্টে যিনি অ্যাক্টিং চিফ জাস্টিস আছেন, তখন আমার মামলাটা প্রথম উনি শুনেছিলেন। উনি বলছেন যে এই ঘটনা যেটা হয়েছে, সেই ঘটনা অ্যাটলিস্ট ছেলে যাতে সৎকার করতে পারে সেটা ব্যবস্থা করে দেওয়া হোক। আমি সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আমার বাবা মার দেহটা সৎকার করি। এবং আপনি দেখবেন সেই সময় যেই সময় 2018 সালে সেই ঘটনা যখন ঘটেছিল, তৎকালীন লাইভ অনেকগুলো টিভি চ্যানেলে দেখবেন পুলিশের উচ্চতর আধিকারিকরা তারা বলছে যে এই ঘটনা একটা শর্ট সার্কিটের ঘটনা। তৎকালীন মুখ্যমন্ত্রীও বলেছিলেন এটা শর্ট সার্কিটের ঘটনা। এমনকি এই কাকদ্বীপের তৎকালীন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনিও প্রেস বিবৃতিতে বললেন যে এটা একটা শর্ট সার্কিটের ঘটনা। তাহলে উনি যে শর্ট সার্কিটের ঘটনা, উনি তাহলে কী করে জানতে পারলেন এটা শর্ট সার্কিট? তাহলে ওনাদের কাছে ইনফরমেশন আছে যেটা শর্ট সার্কিটের ঘটনা। আমি দেখেছি ঘটনা ঘটেছে, ওনারা বলছেন যে শর্ট সার্কিটের ঘটনা। তাহলে প্রশাসনের এটা মদত আছে। ওই দিন কি ঝড় বৃষ্টি হয়েছিল? হ্যাঁ, ওই দিনে তো ঝড় বৃষ্টি হয়েছিল, কাকদ্বীপে গোটা এরিয়া জুড়ে কারেন্ট ছিল না। এমনকি সেটা ইন্টারেস্টিংলি আপনি যদি দেখেন, আমার যে লেটার অফ কমপ্লেন ছিল, সেখানে লেটার অফ কমপ্লেনে সেখানে পুলিশের সুন্দরবন তৎকালীন এসপি লিখে দিচ্ছে যে প্রথমে তুমি এফএসএল করবে, পোস্টমর্টম করবে, তারপরে যদি কোনো ফাউল প্লের দিকে ইঙ্গিত হয় তখন তুমি এফআইআরটা গ্রহণ করবে।
আপনি যাদের নামে অভিযোগটা করলেন, এই যে 11 জন বলছিলেন, এরা 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 কারা, কতটা প্রভাবশালী সেই সময় ছিল? দেখুন, আজকের এই যে সরকার পরিবর্তন হয়েছে, এখন এদেরকে মাপকাঠি দিয়ে মাপা যাবে না, কিন্তু সেই সময় ভাবুন একটা পাড়ার সাধারণ নেতা কী প্রভাব ছিল। আজকের এই সরকার চেঞ্জ হয়েছে বলে আজকে একটা মানুষ বলার সুযোগ পাচ্ছে, কিন্তু সেই সময় 9 জন অ্যারেস্ট হয়েছিল যারা বাম কর্মী ছিল। যে 10 জন গ্রেপ্তার হয়েছে আজকে, সেই 10 জনের নাম জানেন তো আপনি? দেখুন, প্রথম কথা হচ্ছে পুলিশ এটা ইনভেস্টিগেশন করে পেয়েছে যে জজনের নামে ওনারা অ্যারেস্ট করেছেন। আমার সেটা নিয়ে XYZ নিয়ে আমার কোনো আমি একটা কথা, তৃণমূল 50 সদস্য কাছে, হ্যাঁ, যা পুলিশ যাদের এগেনস্টে ওরা পেয়েছে একটা চার্জশিট জমা করে 10-15 জনকে অ্যারেস্ট, মানে 10 জনকে অ্যারেস্ট করে এবং করে। আমার সেটা নিয়ে নয়, যদি ওরা দোষী হয় কিন্তু আমি যাদের নামে কমপ্লেন করলাম তাদের বেসিসে আপনি কি করেছেন? আমি যাদের নামে কমপ্লেন করলাম সেই কমপ্লেনের বেসিসে আজ পর্যন্ত বিচার হয়নি। আজকের এই প্রথম ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, ওনাদের ইন্ট্রোডাকশনে রাখা হয়েছে। আমি নিজে এসেছি এখানে, যেহেতু কোর্টে তোলা হবে, আমি নিজে এসেছি, আমি নিজেই যেহেতু আইনজীবী, তো সেই সূত্রে আমার এখানে আসা। আইনি লড়াই করবেন? আইনি লড়াই আমি আগেও করেছি, ভবিষ্যতেও করব, আর এরকমভাবে চালিয়েই যাবো। কত যে 9 জনকে হ্যাঁ, অ্যারেস্ট নিজে করেছিল তারা তো বাম কর্মী ছিল, তাহলে কি কেসটা হ্যাঁ, নষ্ট করে দেওয়ার জন্য? অবশ্যই। তৎকালীন সময়ে যখন ঘটনা ঘটে, আমার বাবা মা যখন দেহটা পুড়ে যায়, তৎকালীন সেই সময় রাতে অনেক পুলিশ অফিসার গেছিলেন যে বডিটাকে হাইজ্যাক করার সময়, এবং সেই সময় সেই পরিস্থিতিতে এই লোকগুলি তখন বডিটাকে আটকে রাখে যাতে এটা নিরপেক্ষ তদন্ত হয় এবং সেটা যাতে ভালোভাবে হয় সেটার ব্যবস্থা করেছিলেন, এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়। পরবর্তী ক্ষেত্রে তাদেরকে নাম দেওয়া হয়, তাদেরকে অ্যারেস্ট করা হয়। তারা প্রত্যেকেই CPM কর্মী, তারা এখন জামিনে তারা আপাতত এখনো জামিনে আছে। কিন্তু আমি যে কমপ্লেন করেছিলাম তারা এই যে বাবার এই যে খুনের পর বাবা মায়ের, তারপর আপনি আইনজীবী হলেন, আইন নিয়ে পড়াশোনা করলেন, এই যে জার্নিটা কতটা কষ্টের, কিভাবে পারলেন? দেখুন, প্রথমে তো সবাই তো কোর্টে বা কেউ এই থানার চত্বরেতে কেউ আসতে চায় না। কারোর যদি কোনো ঘটনা ঘটে সেই সূত্রে লোক থানায় যায়, লোক তো ইচ্ছে করে থানায় আসে না। আমিও এই কোর্টে আইনজীবী হওয়ার আমার কখনো ছিল না, আর বাবা মার জন্য আইনজীবী হওয়া। এবং তার থেকে বড় কথা হচ্ছে আজকের এই ঘটনা যে ঘটেছে, আমি চাই না কোনো ছেলে যখন বাড়িতে ঢুকছে তার বাবা মাকে যেন দেখতে না হয়, মানে তার ছেলেকে দেখতে না হয় যে তার বাবা মা তার সামনে মারা গেছে, কেউ জ্বালিয়ে দিয়ে চলে যাচ্ছে। এই ঘটনা যেন আবার ফিরে না আসুক, আবার কোনো দীপঙ্কর না তৈরি হোক, আবার কেন যেন এই ঘটনা ঘটে। দীপঙ্কর, একটা কথা বলুন, এই যে 10 জন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে যে 10 জন আছে, এদের পরিচয়, রাজনৈতিক পরিচয়? দেখুন, সরকার আসে, সরকার যায়, সরকারের শাসক পোষকতা থাকেই, কিন্তু যখন কোনো ক্রাইম ঘটে সরকারের তো সেটা মদত দেওয়া জড়িত নয়, যারা ক্রাইম করছে তাদেরকে মদত দেওয়া। আমি তো চেয়েছিলাম সরকারের কাছে যে আমার ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে যেন আইনের আয়তায় আনা হোক। আমি তো এর থেকে বেশি কিছু চাইনি, আমি তো চাইনি অন্য কিছু। আমি চেয়েছি আমার বাবা মা যারা দোষী তারা যেন শাস্তিটা পায়, আমি তো এর থেকে বেশি কিছু চাইনি। তার জন্য এত দীর্ঘটা লড়াই, তার জন্য এই 8টা বছর আমাকে হচ্ছে, আমার ভবিষ্যতেও হবে। আজকের 10 জনকে ধরেছে, তাদেরকে কোর্টে প্রডিউস করা হবে। রাজনৈতিক কোনো পরিচয় আছে? হ্যাঁ, অবশ্যই, তারা তো শাসক ঘনিষ্ঠই ছিল। একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থীও ছিল সেই সময় পঞ্চায়েত ইলেকশন। আপনার পঞ্চায়েত ইলেকশন ঘাটলেই দেখতে পাবেন যে কত মানুষ মার্ডার হয়েছে, তার জন্য তার বাবা মাও একজন। হ্যাঁ, অমিত মণ্ডল সেই সময় পঞ্চায়েত প্রার্থী ছিলেন সেই সময়। আর শাসক ঘনিষ্ঠ যেসব বড় বড় নেতা থাকে সব কজন শাসক ঘনিষ্ঠই ছিল, তৃণমূলের শাসক ঘনিষ্ঠ ছিল। আমার নাম দীপঙ্কর দাস।